অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আর এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোতে বাস করে হাজার হাজার প্রজাতির মাছ। তাদের মধ্যে সব থেকে বিখ্যাত নামগুলোর একটি হলো পিরানহা। স্থানীয়রা বলে এই নদীতে এক ফোঁটা রক্ত পড়লে পিরানহার দল জেগে উঠে। হলিউড মুভিতে পিরানহাকে সবসময় মানুষ খেকো মাছ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই সত্যি? পিরানহারা খেয়ে পুরো একদম শেষ করে ফেলছে, শুধুমাত্র শুধু তাই নয়, আজকে আমরা দেখা করব অ্যামাজনে থাকা কিছু আদিবাসীদের সাথে, যারা অ্যামাজনের এক অংশে নিজেদের ঘর ও জীবিকা বানিয়ে বসবাস করছে এবং জঙ্গলে গিয়ে শিকারও করছে, পরে সেগুলো শহরে গিয়ে বিক্রিও করছে। অ্যামাজনের এই ইন্টারেস্টিং পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এখন এই বোটে করে পিরানহা শিকারে যাচ্ছি। মুভি, সিনেমা, বইয়ে এই মাছ নিয়ে কত ভয়ঙ্কর তথ্য শুনেছি এবং দেখেছি। আজকে আমরা সেই সকল জিনিস নিজের চোখে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। অ্যামাজনের নদীতে পিরানহা ধরার জন্য সব থেকে সঠিক সময় হলো প্রথম সকাল বা বিকেল। পিরানহা অনেক গভীর পানির মাছ আর অনেক চালাক, তারা সহজে উপরে উঠে আসে না। তাই বোটে করে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সহজেই পিরানহা পাওয়া যেতে পারে। অ্যামাজনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম মাত্র দুইটা, এক হলো বোট আর আরেক হলো প্রাইভেট প্লেন। আর এই বোটে করে অ্যামাজনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এই নদী শুধুমাত্র একটা নদী না, এটা আল্লাহ তাআলার তৈরি করা একটা জীবন্ত সিস্টেম। এটাই সেই অ্যামাজন রিভার। এই নদীর সঙ্গে পুরো রেইন ফরেস্টের ইকোসিস্টেম গভীরভাবে কানেক্টেড। নদীটি শুধু পানি বহন করে না, প্রাণী, মানুষ ও উদ্ভিদের জীবন ধারণের গুরুত্বপূর্ণ অংশ। এখানে সান আছে, এটা ঘুরে এই যে এরকম করে। অ্যামাজনের কালো পানি, তার উপর ছমছম নীরবতা। এর মধ্যেই আমরা একটা সঠিক জায়গা খুঁজছিলাম যেখানে বোটটাকে দাঁড়া করিয়ে আমরা পিরানহা শিকার করতে পারবো, কিন্তু মনে মনে একটা অদ্ভুত ভয়ও কাজ করছিল। স্থানীয়রা বলে এই নদীতে এক ফোঁটা রক্ত পড়লে পিরানহার দল জেগে উঠে। এইটাই আজকে প্রমাণ করার জন্য আমরা পিরানহা এই পানির থেকে ধরে দেখাবো। এটাই সেই অ্যামাজন নদী যেখানে অসংখ্য পিরানহা পাওয়া যায়। অবশেষে হঠাৎ আমরা বুঝতে পারলাম ঠিক এই জায়গাতেই পানির নিচে পিরানহারা আছে। এখন পালা তাদের পানির বাইরে বের করে আনার, কিন্তু তারা অনেক চালাক হয়ে কাজটা এতটা সহজ হবে না। তাই আমাদের সাথে আজকে আমরা নিয়ে এসেছি পিরানহা মাছ শিকারে অভিজ্ঞ একজন জেলেকে। অবশেষে অনেকক্ষণ বসে থাকার পর আমাদের বড়শিতে একটি পিরানহা মাছ আটকালো। ওকে, ওয়ান সেকেন্ড। এই যে দেখেন বন্ধুরা, উনি কিন্তু একটা পিরানহা ধরে ফেলছে। তার উপরে আবার এই যে দেখেন ওই লাল পিরানহাটা বড়। আরো একটা বড় পিরানহা পেয়ে গেছি। এটাও দেখেন রেড বেলি পিরানহা। এটা হচ্ছে রেড বেলি পিরানহা, যেটা সব থেকে অ্যাগ্রেসিভ পিরানহার মধ্যে একটা। এমনকি অনেক মানুষ যখন সুইমিং করতে নামে এই নদীতে, তখন কিন্তু এই পিরানহা তাদেরকে কামড় দেয়, কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। কত ডেঞ্জারাস আপনারা দেখতে পারতেছেন। এই পিরানহার দাঁতগুলো কেন সিধি টিথ। ওই যে দেখেন ও পাগল হয়ে গেছে, দেখেন ভেরি অ্যাগ্রেসিভ। ও দেন কাটার জন্য পাগল হয়েছে। Red belly piranha, the most aggressive fish in the world. আমার গাইড আমাকে বলল এটা হচ্ছে রেড বেলি পিরানহা। অ্যামাজনে অনেক প্রজাতির পিরানহা পাওয়া যায়, তার মধ্যে রেড বেলি পিরানহা হলো পৃথিবীর সব থেকে অ্যাগ্রেসিভ এবং রাক্ষসে মাছ। আমাদের ধরা রেড বেলি পিরানহাটির সাইজ অনেক ছোট হলেও তার দাঁত অনেক ধারালো ছিল। আমাদের গাইড বলছিল এই পিরানহা নিয়েই অনেক সিনেমা বানানো হয়েছে। কত শার্প! এখানে আপনি একটু হাত দিলে ইট উইল কাট দি ফিঙ্গার। আপনি যদি একটু হাত দেন তাইলে কিন্তু আপনার হাত পুরাই কেটে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন পাটা একদম কেটে যাচ্ছে। এই যে দেখেন ওর দাঁত ব্লেডের থেকেও বেশি ধারালো। আপনারা দেখতে পারতেছেন এটা সেই ভয়ঙ্কর মাছ যেটাকে নিয়ে অনেক হলিউড মুভি হয়েছে, যেটা পুরো নদীতে সব থেকে ভয় ছড়িয়ে বেড়ায় হচ্ছে এই পিরানহা মাছ। কিন্তু আমাদের এত ছোট পিরানহা দিয়ে হবে না, আমাদের একটা বড় পিরানহা লাগবে। নদীতে এবার বড়শি ফেলার সাথে সাথেই এবার আমরা আরেকটি ভিন্ন প্রজাতির পিরানহা দেখতে পারলাম। এই পিরানহাটি আগের থেকে সাইজে অনেক বড় ছিল। এটা কিন্তু হোয়াইট পিরানহা। এই অ্যামাজন নদীতে 30টারও বেশি ধরনের পিরানহা পাওয়া যায়। আমরা তাদের মধ্যে সেকেন্ড টাইপের পিরানহাটা ধরছি। দেখেন ওর দাঁত কি শার্প! ওরে বাপ রে বাপ, ভয়ানক দাঁত। আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় পিরানহা ধরে ফেলছি। তো গাইজ, আমরা এখন এই ভয়ানক পিরানহাকে একটা টিনের ক্যান দিব এটা দেখার জন্য যে ও টিনের ক্যান কাটতে পারে নাকি পারে না। তো চলুন আমরা দেখি। ওরে বাপ রে বাপ, ও কামড়ায় কি করছে! আল্লাহ, দেখেন পুরো গোল করে ফেলছে একদম কামড় দিয়ে। দেখছেন? এই যে দেখেন ও কি করছে, পুরো টিনের ক্যান কামড় দিয়ে ধ্বংস করে ফেলছে। কিন্তু দেখেন ও পুরা কেটে ফেলছে। দেখেন ও কিন্তু
কোকের ক্যান পুরা কেটে ফেলছে ওর দাঁত দিয়ে। এত শক্তিশালী ওর দাঁত, এত ধারালো ওর দাঁত। What happened if I put my finger? No? You don't have finger anymore. I don't know finger. ও বলতেছে আমি যদি আমার আঙ্গুল দিও কিন্তু পুরা মাংসই এখান থেকে কেটে নিয়ে যাবে, শুধু হাড্ডি বাকি থাকবে। Piranha. আপনারা সবাই জানেন যে পিরানহা একটা মাংস খেকো প্রাণী, আর তাই আজকে আমরা নিয়ে আসছি একটা কাঁচা মাংস, লাঠি এবং দড়ি। আপনারা জানেন যে অন্যান্য মাছরা কিন্তু কেঁচো খায় অথবা আটা খায়, কিন্তু পিরানহা কিন্তু খায় শুধুমাত্র মাংস। তাই আমরা এই লাঠির সাথে এই মাংস বেঁধে এটা নিচে ফেলে দেখবো যে আমরা পিরানহা শিকার করতে পারি নাকি না। এবং এই পিরানহা শিকারের জন্য আমরা হেল্প নিব আমাদের গাইড পিজাঙ্গোর। এবং পিজাঙ্গো আমাদেরকে বললো যে এই দড়ি আমরা যদি এই লাঠিতে বেঁধে ওই চিকেনটা নেই তাহলে সবার আগে পিরানহা এই দড়িকে কাটবে, কারণ ওরা এতটাই ইন্টেলিজেন্ট যে ওরা জানে এই দড়ি দিয়ে সেই চিকেনটা বাঁধা আছে, আর ওরা এইটা কেটে তারপরে এই মুরগির মাংস নিয়ে যাবে। কিন্তু আমাদের কাছে এর থেকে ভালো আর কোনো উপায় ছিল না, কারণ আমি এখন যেটা করব এটা আর কেউ করেনি, আর এটা আমি শুধুমাত্র আপনাদের জন্য করছি। আমি চিকেনটা যখন পানিতে দিব আমি পানির নিচে আমার মোবাইল দিয়ে ভিডিও করেও দেখাবো যে পিরানহারা আসলে কিভাবে কাঁচা মাংস খায়। লাঠিটা পানিতে ফেলার পর আমরা বুঝতে পারলাম যে দড়িটা খুলে যেতে শুরু করেছে, অর্থাৎ পিরানহারা দড়িটা ছিঁড়ে ফেলতে চাচ্ছে। তাই আমরা তাড়াতাড়ি করে মাংস বাঁধা লাঠিটা উপরে তুলে নিলাম এবং মাংসটিকে একটি বড়শির সাথে বেঁধে আবার পানিতে দিলাম। The chicken again from the up, yeah. তো বন্ধুরা আমরা এখন এই মাংসের টুকরাটা পানিতে দিব দেখার জন্য যে পিরানহার দল এই মাংসের টুকরাকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়। পানির নিচে মাংস দেওয়ার সাথে সাথে আমি আমার মোবাইলটিও পানির নিচে দিয়ে দিলাম দেখার জন্য যে মাংসটির সাথে পিরানহারা কি করছে। আর এরপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাল 2015 ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। মাত্র 6 বছর বয়সে আদ্রিলা মুনিস তার দাদা দাদি আর আরও 3 শিশুর সঙ্গে নৌকায় ছিল। হঠাৎ প্রচণ্ড ঝড়ে নৌকাটি উল্টে যায়, সবাই পড়ে যায় নদীর পানিতে। দাদি অন্য শিশুদের তুলতে পারলেও আদ্রিলা তার হাত থেকে পিছলে যায় এবং মুহূর্তের মধ্যে সে হারিয়ে যায় ঘোলা পানির নিচে। পরে যখন তাকে উদ্ধার করা হয় তার 2 পায়ের মাংস ভয়াবহভাবে ছিঁড়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হয় শিশু আদ্রিলা প্রথমে পানিতে ডুবে গিয়েছিল, পরে নদীতে থাকা পিরানহারা তাকে আক্রমণ করে। আদ্রিলার শরীরের ক্ষত দেখে ধারণা করা হয় দলবদ্ধ হয়ে অনেক পিরানহা আদ্রিলাকে আক্রমণ করেছিল। শুধু তাই নয়, 1976 সালে ব্রাজিলের একটি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন অনেক যাত্রীকে আর জীবিত পাওয়া যায়নি। পরবর্তীতে কিছু মৃতদেহে পিরানহার কামড়ের চিহ্ন দেখা যায়। ক্যামেরায় পিরানহাদের মাংস খাওয়ার ফুটেজ ধরার জন্য আমরা অনেকবার মোবাইল পানির নিচে দিয়েছি, কিন্তু মোবাইলটা পানির বেশি গভীরে দেওয়া যাচ্ছিল না। আর পিরানহারা কখনোই পানির উপরে উঠে আসে না, তারা গভীরে থাকতে পছন্দ করে। তাই মাংসটা যখন আমরা বোটের কাছাকাছি রাখছিলাম চালাক পিরানহারা তখন মাংস খাচ্ছিল না, ডিপে দিলেই একমাত্র তারা মাংস ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। গাইস দেখেন অর্ধেক চিকেন কিন্তু খেয়ে শেষ করে ফেলছে এই ভয়ঙ্কর পিরানহারা। ওরা শুধুমাত্র হাড্ডি ছাড়া বাকি সব কিছু খেয়ে ফেলতেছে এই পিরানহারা এই অ্যামাজন জঙ্গলের নদীতে। আমরা আবার ছাড়বো আর দেখবো ওরা কি অবস্থা করে এই মাংসের। তাই আমরা ক্যামেরা আবার উপরে তুললাম এবং ডিফারেন্ট একটা জায়গায় বোট নিয়ে গিয়ে সেখানে আবার ক্যামেরা পানিতে ফেললাম। কিছুক্ষণ পর ক্যামেরা উপরে তুলে আমরা যা দেখলাম তা খুবই অবাক করার মতো ছিল। পিরানহার থেকেও ভয়ানকভাবে একদল মাছ এসে কাঁচা মুরগির মাংসকে ছিঁড়ে বিড়ে খাচ্ছিল। পরে আমরা গাইড থেকে জানতে পারলাম অ্যামাজন নদীর নিচে মাংস খেকো শুধু পিরানহা না, আরো অনেক মাছই আছে যারা মাংস খেতে পছন্দ করে। তারপর বুঝলাম মাংস আসলে অ্যামাজন জঙ্গলের কম বেশি সব মাছই খায়, কিন্তু দোষ হয় শুধু পিরানহার। পিরানহা এই মাংসটাকে খেয়ে কি অবস্থা করছে, শুধুমাত্র হাড্ডি বাকি রাখছে। আমরা আরো খাওয়াইতে পারতাম, কিন্তু এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই পানির নিচে আসলে এখন আর ফুটেজ নেওয়া যাচ্ছে না, পুরোপুরি অন্ধকার দেখা যাচ্ছে। আর সন্ধ্যায় এই জায়গায় থাকা সেফ না, সো আমাদের এখন ব্যাক যাইতে হবে। করছে গতকাল অ্যামাজনের নদীতে পিরানহা ধরার পর পরের দিন আমরা বের হয়েছি সম্পূর্ণ অন্য এক অভিজ্ঞতার জন্য।
আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাব এই জঙ্গলের সব থেকে গভীরে, যেখানে বসবাস করে অ্যামাজন জঙ্গলের আদিবাসী দল। এই অ্যামাজনে কিন্তু শুধুমাত্র একটা আদিবাসী দল নেই, এখানে অনেক আদিবাসীরা আছে। কিন্তু আমরা চেষ্টা করব তাদের মধ্যে একটা আদিবাসী দলের সাথে দেখা করতে, কারণ আমাদের যে বোটম্যান সে নিজেও একজন আদিবাসী এবং আমাদের যেই গাইড সেও কিন্তু আমাদেরকে হেল্প করবে, কারণ উনিও একজন আদিবাসী। ওনারা যে ফার্স্টে তাদের সাথে নেগোশিয়েট করবে, এরকম না ব্যাপারটা যে আপনি চাইলেই যে আদিবাসীদের সাথে কথা বলতে পারবেন। এই আদিবাসীরা আপনাকে পারমিশনই দিবে না, কিন্তু যখন আমাদের গাইড এবং আমাদের বোটম্যান যে তাদের সাথে কথা বলবে, তারা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে আর আমাদের পারপোজ বোঝানোর চেষ্টা করবে যে আমরা কেন সেই জায়গাতে গিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই অ্যামাজনের আদিবাসীরা কিভাবে বসবাস করে। অ্যামাজনের আদিবাসীরা মূলত অ্যামাজনেরই একটি অংশে বসবাস করে এবং জঙ্গল থেকে পশু শিকার করে, মাছ শিকার করে এবং গাছ কেটে শহরে বিক্রি করে। অ্যামাজন জঙ্গলই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। প্রতিদিন গভীর সকালে আদিবাসীরা বন্দুক নিয়ে অ্যামাজন জঙ্গলের গভীরে যায় এবং দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে বানর শিকার করে। নৌকা যত জঙ্গলের গভীরে ঢুকছে, নিস্তব্ধতা আরো বেড়ে চলেছে। আর এখানেই অ্যামাজনের বানররা থাকে। আদিবাসীটি মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করে বানরকে ডাকার চেষ্টা করছে। বনের ভিতরে যাওয়ার সময় আমাদের রাস্তায় একটি বড় গাছ এসে পড়েছিল। আমাদের সাথে থাকা আদিবাসীটি নিজের মাছেটি দিয়ে গাছটিকে কাটতে শুরু করলো, কিন্তু হঠাৎ একটি বিপদ হলো। আমরা যে গাছটি দেখছিলাম সেই গাছে ছিল একটি বিষাক্ত পোকার বাসা। আমাদের গাইড বাসাটি দেখেই ভয় পেয়ে গেলেন এবং সেখান থেকে নৌকা ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। Oh my wasp. So many wasps. Oh my god. Come please don't move. The wasp bite. পোকাটি ছিল ওয়াস্প। ওয়াস্প এমন এক ধরনের পোকা যেটাকে দেখতে অনেকটা পিঁপড়া আর মৌমাছির সংমিশ্রণের মতো মনে হতে পারে, কিন্তু দেখতে যতটা সাধারণ এরা ততটাই ভয়ঙ্কর হতে পারে। এদের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একটি ওয়াস্প একই ব্যক্তিকে একাধিকবার হুল ফুটাতে পারে, আর সেই হুলের বিষে শরীরে তীব্র ব্যথা, ফোলা ও অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। গুরুতর ক্ষেত্রে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো বিপজ্জনক উপসর্গ দেখা দিতে পারে। তাই আমাদের গাইড আর কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে নৌকাটি সেখান থেকে ঘুরিয়ে নিলেন। এখন আমরা যাচ্ছি এই আদিবাসীদের শিকার দেখতে। তারা আমাকে বলছে আস্তে কথা বলতে, কারণ এখন তাদের শিকার পালায় যেতে পারে। তারা আসলে এই জঙ্গলে কি খায় আর কিভাবে বেঁচে থাকে তাই দেখবো আমরা এখন। এই যে আমাদের আদিবাসী ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। অ্যামাজন ঘুরতে গিয়ে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। মাটিতে পড়ে থাকা একটা পাম গাছের অংশের ভেতরে ছিল বড় বড় সাদা সাদা পোকা, দেখতে অনেকটা লার্ভা বা শুককিটের মতো। কিন্তু অবাক করার বিষয় হলো এই পোকাগুলো আমাদের গাইডের কাছে মোটেও অদ্ভুত কিছু না, বরং অ্যামাজনের আদিবাসীরা এই পোকাগুলো খায়। এগুলো আসলে এক ধরনের পাম উইভিলের লার্ভা, যেগুলো পাম গাছের ভেতরে বেড়ে ওঠে। দেখতে যতই অদ্ভুত লাগুক, এর ভেতরে রয়েছে প্রচুর প্রোটিন, ফ্যাট, অ্যামিনো অ্যাসিডস এবং বিভিন্ন ধরনের মিনারেলস। তাই অ্যামাজনের অনেক ইন্ডিজিনাস কমিউনিটির কাছে এগুলো শুধু পোকা নয়, বরং একটি পুষ্টিকর ও ঐতিহ্যবাহী খাবার। Family coconut. ওকে, Yes, food is my favorite food. আচ্ছা, সেই পাম ফল যেটার ভিতরে ওয়ার্মস থাকে, আর এই ওয়ার্মস গুলা কিন্তু এই আদিবাসীরা খায়। দেখেন, প্রতিদিন গভীর সকালে আদিবাসীরা বন্দুক নিয়ে অ্যামাজন জঙ্গলের গভীরে যায় এবং দীর্ঘ সময় পায়ে হেঁটে এভাবেই বানর শিকার করে। বানরকে শিকার করতে আগে তারা তীর ও ধনুক ব্যবহার করত, কিন্তু এখন যুগ পরিবর্তন হয়, তারা তীর ও ধনুকের বদলে বন্দুক দিয়েই বানর শিকার করে। আর আমরা যেমন বিশেষ দিনে গরুর মাংস খাই, তারা খায় বানরের মাংস। অ্যামাজনের অধিকাংশ আদিবাসীরাই খাবারে বানর খেতে পছন্দ করেন। গাইস দেখেন, ওরা কিন্তু বানরকে এইভাবে ডাকে। ও ডাকার চেষ্টা করতেছে বানরকে। এই উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা বানর, তাই এইভাবে কিন্তু ডাকতেছে। যে দেখেন, ওর মুখে একটা পাতা নিছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম। ওরা কিভাবে এরকম ঘন্টার পর ঘন্টা হেঁটে শিকার করে আমার কোনো আইডিয়া নেই। যে দেখে ওই যে যাচ্ছে আমাদের আদিবাসী বন্ধু, ও দেখেন কই কই যাচ্ছে, গাছ কেটে কেটে নতুন রাস্তা করতেছে।
আমরা সাইলেন্টলি কথা বলতেছি, কারণ ও এখন শিকারে বের হচ্ছে, ও যে কোনো সময় শিকার করবে, তাই আমাকে বলতেছে তুই আস্তে কথা বল, ভিডিও করিস না এত। আমি এর জন্য সাইলেন্টলি যাচ্ছি। শিকার পালায় যায়, তাই ও বলছে আমাদেরকে একটু দ্রুত হাঁটতে হবে এখন। ও সামনে ওই যে ওইখান থেকে আওয়াজ পাইছে একটা, ওইখানে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আর অনেকবার নিশানা লাগানোর পর আমাদের আদিবাসী বন্ধুটি শেষমেশ একটি বানরের উপর গুলি চালালো। দৌড়ায় যাচ্ছি ওটা ধরার জন্য, ওইদিকে মনে হয় বানর পড়ছে একটা, আমরা দৌড়ায় যাচ্ছি এখন ধরার জন্য। শিট গাইস, কোথায় পড়ছে এই যে দেখতে হবে, এখন খুঁজতে হবে। মানে আমরা এই যে উপরে অনেকগুলা বানর দেখছি, কিন্তু ও মারতে পারে নাই। এখানে কয়েকবার গুলি করছেও, বাট একবারও আসলে বানরগুলা মরে নাই। ওকেও খুঁজতেছে। নো ইয়া নো, ও বলতেছে যে না, পাওয়া যায় নাই কোনো বানর। তো আসলে এরকম করে ওদের কষ্টের জীবন, ওরা ঘন্টার পর ঘন্টা শিকার করতে চেয়েও কিন্তু কোনো কিছু শিকার করতে পারে না। মাঝে মাঝে তখন ওদের আবার ফেরত যাইতে হয়। এভাবে 2-3 ঘন্টা জঙ্গলের ভেতরে এত ভারী বুটস পরে হাঁটার পর পা আমার ব্যথা হয়ে গেল। আমাকে আদিবাসী বন্ধুটি বলল এখন আমাকে তিনি তার গ্রামে নিয়ে যাবেন, এবং আমাকে বলল তার গ্রামে কোনো অতিথি আসলে তাদেরকে নেচে গিয়ে স্বাগতম জানানো হয়, তাই আমাকেও নেচে গিয়ে স্বাগতম করা হলো। অ্যামাজনের এই প্রত্যন্ত জায়গায় এসে আমি এমন একটা অভ্যর্থনা পাবো সেটা সত্যিই ভাবিনি। আমি তাদের ভাষা বুঝি না, তারাও আমার ভাষা বোঝে না, তবুও এই ছোট্ট মেয়েগুলো তাদের নিজেদের ভাষায় নাচের মাধ্যমে আমাকে স্বাগতম জানালো। তারা হয়তো কখনো আমাদের শহরের জীবন দেখেনি, হয়তো আমাদের মতো ব্যস্ত রাস্তা, বড় বড় বিল্ডিং এসব তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, কিন্তু তাদের নিজেদের একটা পৃথিবী আছে, নিজেদের ভাষা আছে, নিজেদের সংস্কৃতি আছে, আর আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিজেদের গল্প। আর এই মানুষদের দেখলে একটা বিষয় আপনারা বুঝতে পারবেন, আমরা যে জঙ্গলকে দূর থেকে শুধু একটা বিশাল বন হিসেবে দেখি, তাদের কাছে সেটা শুধু জঙ্গল নয়, এই পথগুলো তাদের কাছে অপরিচিত নয়। যেখানে আমরা কয়েক মিনিট হাঁটলেই পথ হারিয়ে ফেলতে পারি, সেখানে তারা ঘন্টার পর ঘন্টা অনায়াসে হেঁটে যেতে পারে। আমাদের কাছে এটা একটা ঘোরার জায়গা হলেও তাদের কাছে এটাই তাদের পৃথিবী। আর তাদের এই পৃথিবীর সাথে কয়েক ঘন্টা কাটানোর সুযোগ আমার জন্য অ্যামাজন ভ্রমণের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর একটি ছিল। আমরা অ্যামাজনে এসেছিলাম জঙ্গল দেখতে, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এই জঙ্গলের সবচেয়ে ইন্টারেস্টিং গল্পগুলো হয়তো গাছপালা বা প্রাণীদের নিয়ে নয়, গল্পগুলো হলো এখানে বসবাস করা অ্যামাজনের আদিবাসীদের নিয়ে। আর আমার নেক্সট ভিডিওতে আমি অ্যামাজনের এই আদিবাসীদেরকে ইসলামের দাওয়াত দিব, এবং এই অ্যামাজন জঙ্গলে 24 ঘন্টা পুরো দুপুর আর রাত সার্ভাইভ করার চেষ্টা করব একা একা, কারো সাহায্য ছাড়া। আপনারা কে কে আমার নেক্সট ভিডিওর জন্য এক্সাইটেড? যদি এক্সাইটেড থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওগুলো বেশি বেশি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি আপনাদের জন্য বানাই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওগুলি বিভিন্ন মাধ্যমে শেয়ার করেন, তাহলেই আমি মনে করব যে আমার কষ্টগুলো সার্থক। আপনি যদি সাবস্ক্রাইব আর শেয়ার করে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।